नमस्कार बंधुरा केमन आছেন सबाई केरालाय संसार आरो एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आजकेर एई अनुष्ठानटार नाम आनबली। आमादेर ग्रामे दुर्गा मंदिरे जे काल थेके उत्सव शुरू होबे तो एई आनबली दिएई शुभारम्भ होच्छे उत्सवेर। तो आपनारा भिडियोटी स्किप ना करे पुरोटाई देखुन, ताहले जानते पारबेन आनबली कि। आगेर दिनेर ब्लगटीते आपनादेरके देखिয়েছিলাম पारादान, तो जारा एखोनो देखेननि तारा देखे नेबेन, ताहले এই ব্লগটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন বাজে রাত ৮টা। আমরা এখন রয়েছি আমাদের গ্রামের দুর্গা মন্দিরে। উৎসব কাল থেকে শুরু, আর এখন দেওয়া হবে আনবলি। তো মন্দিরে সকাল দিকে তো পারাদান হয়েছে, গ্রামের সকলেই পারাদান করেছেন। আগে আপনাদেরকে প্রথমে বলে দিই আনবলি কি। আনবলি হচ্ছে একটা পুজো। গ্রামের কোনো একটা ফাঁকা জায়গা যেটা ফুল দিয়ে সাজানো হয়, তারপর ওই জীবিতম माने होच्छे देवीर प्रतिनिधि। ओई जे काँधे करे जेटाके नाचानो होच्छे ओटाकेई बला हय जीवितम। देवी तो मंदिर थेके बाइरे जाबेन ना, तो ओई जीवितमके निजेर प्रतिनिधि हिसाबे सेखाने पाठाबेन। तो एई जीवितमकेई काँधे करे निये जाओया होबे सेई फाँका जायगाय, तारपर सेखाने गिये पारादान पुजो इत्यादि करा होबे। এই পুরো প্রসেসটাকেই বলা হয় আনবলি। আগের দিনের ব্লগটিতে দেখলাম আপনাদের মধ্যে অনেকেই অনেক কোশ্চেন করেছেন, যার উত্তর আমি কমেন্ট বক্সে দিইনি। তো আপনাদেরকে এক এক করে সেই উত্তরগুলো দিয়ে দিই। প্রথম প্রশ্নটি করেছেন স্বাতি ভট্টাচার্য গাঙ্গুলি দিদি। উনি লিখেছেন যে কেরালার মহিলাদের মধ্যে কেউ কেউ সিঁদুর পরেন, আবার কেউ কেউ পরেন না। আমি জানতে চাই কারা সিঁদুর পরেন আর কারা পরেন না। এই উত্তরটি দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এখানকার হিন্দু মহিলাদের বৈবাহিক সিম্বল হচ্ছে মঙ্গলসূত্র আর সিঁদুর। আর এখন তো সময় বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, মানুষ যে সব সময় সিঁদুর পরতে পছন্দ করছেন তা কিন্তু নয়। যাদের ইচ্ছে হয় তারা পরেন, আর যাদের ইচ্ছে হয় না তারা কিন্তু পরেন না। এই যেমন আমার শাশুড়ি মাকে দেখবেন, কখনো কখনো পরেন, আবার কখনো কখনো পরেন না। এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আর আমাদের ওখানকার মতো এখানেও বিধবারা সিঁদুর পরেন না। দ্বিতীয় প্রশ্ন করেছেন অর্চনা নন্দিদি। তিনি লিখেছেন এই পারাদানে যে ধান চাল ইত্যাদি দেওয়া হয় সেগুলো কি পুজোর কোনো কাজে লাগে? এগুলো দিয়ে কি হয়? দেখুন, এখানকার পুজো দেওয়ার নিয়মটা কিন্তু একটু আলাদা। ঘর থেকে কোনো কিছু নিয়ে এসে কিন্তু মন্দিরে দেওয়া যায় না। যেমন আমরা ঘর থেকে প্রসাদ নিয়ে এসে মন্দিরে পুজো দিই, এখানে কিন্তু তেমন হয় না। মন্দির থেকে সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তার জন্য কাউন্টারে এসে টোকেন কাটতে হয়, তারপর পুজো দিতে হয়। এই যে পারাদানে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়, ধান চিড়ে গুড় চিনি, এই সমস্ত মন্দির থেকে কিন্তু প্রোভাইড করা হয়। তার জন্য কাউন্টার থেকে টোকেন কেটে এসে সেই টোকেন জমা দিতে হয়, তারপর পারাদান করা হয়। এবার পারাদানের পর যে সমস্ত জিনিসগুলো থাকে, যেগুলো গুড় চিনি, সেইগুলো কি করা হয়, মন্দিরে তো রোজ প্রসাদ হয়, তো সেই প্রসাদে সেগুলো ব্যবহার করা হয়। আর যেগুলো শুকনো জিনিস, যেগুলো নষ্ট হবে না, যেমন ধান, এই সমস্ত, সেগুলো রেখে দেওয়া হয়। পরের প্রশ্নটা করেছেন একজন দিদি, নাম হচ্ছে সুপর্ণা মালাকার। উনি অনেকগুলোই কোশ্চেন করেছেন। উনি জানতে চেয়েছেন, বোন তোমার শাশুড়ি মা যে পারাদান করলেন, তাহলে কি উনি উপোস থাকবেন? বাড়িতে কি ওই দিন নিরামিষ খাওয়া হবে? ওখানে কি কোনো উৎসবের আগে বা ব্রতর আগে সংযম পালন করতে হয়? প্রসাদ হিসেবে মন্দির থেকে কি পাওয়া যায়? তোমাদের মেন উৎসবের নাম কি? নীলষষ্ঠী চড়ক পুজো হয় কি না? তবে চলুন আপনার প্রশ্নগুলির এক এক করে উত্তর দিই। প্রথম প্রশ্নটি যেটা করেছেন যে আমার শাশুড়ি মা যে পারাদান করলেন, তো উনি উপোস থাকবেন কি না। তো পারাদান করার আগে উনি কিন্তু চা ছাড়া কিছুই খাননি। এখানে কিন্তু কোনো নিয়ম নেই যে পারাদান করার আগে আপনাকে উপোস থাকতেই হবে। তবে অবশ্যই মাছ মাংস খেয়ে কিন্তু মন্দিরে যাওয়া যায় না, তো সেটাই পালন। এই রকম কোনো বাধ্যবাধকতা নেই যে উপোস করেই পারাদান করতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, এখানে যখনই কোনো মন্দিরে উৎসব হয়, মানে মন্দির রিলেটেড পুজো অনুষ্ঠান হয়, তখন কিন্তু বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়। তো তৃতীয় প্রশ্ন, সব উপোসের আগে বা ব্রতর আগে সংযম পালন করতে হয় কি না। দেখুন, সব উপোস বা ব্রত কিন্তু এক রকমের হয় না। কোনো উপোস খুব কঠিন হয়, আবার কোনো উপোস খুব সহজ। যেমন সাবরিমালা যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব কঠোর নিয়ম আছে। পরের প্রশ্নের উত্তর, মন্দিরে প্রসাদ হিসেবে এখানে কি কি দেওয়া হয়। এখানকার মন্দিরগুলিতে প্রসাদ হিসেবে পায়েস পাওয়া যায়, 2-3 রকমের পায়েস দেওয়া হয়। তারপর গুড় চিড়ে চিনি কলা এইসব দিয়ে মাখানো একটা প্রসাদ পাওয়া যায়, খই প্রসাদ পাওয়া যায়। কোনো কোনো মন্দিরে আবার নারকেল মুড়ি গুড় দিয়ে মাখানো এরকম একটা প্রসাদ পাওয়া যায়। পরের কোশ্চেন হচ্ছে এখানকার মেন উৎসব কি। অফিসিয়ালি যদি ধরা হয় তাহলে ওনাম হচ্ছে কেরালার মেন উৎসব।
এবার আপনাদের থেকে আমি জানতে চাই যে আজকের যে উৎসবটা আপনারা দেখছেন এটা কি কোনো বড় উৎসব থেকে আপনাদের কম লাগছে? তো আমিও কিন্তু ডাউটে আছি যে কেরালার মেন উৎসব কি। কেরালা হচ্ছে এমন একটি রাজ্য যেখানে সারা বছর এই ধরনের উৎসব লেগেই আছে। শেষের কোশ্চেনটা হচ্ছে নীল ষষ্ঠী বা চড়ক পুজো হয় কি না। তো আমাদের যেমন সব জায়গাতে সব পুজো হয় না, কেরালাতেও তেমনি। সন্তানের জন্য যে ষষ্ঠীটা পালন করা হয় তাকেই তো নীল ষষ্ঠী বলে। তো এখানে নীল ষষ্ঠীটা হয়। আর চড়ক পুজোটা কিন্তু আমাদের এখানে হয় না, তবে আমি অন্য জায়গায় শুনেছি যেটা হয়, তবে অন্য নামে হয়, অন্য রূপে হয়। যদি কোনো দিন সুযোগ আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। এখন আমরা চলে এসেছি সেই ফাঁকা গ্রাউন্ডে যেখানে আনবলির জন্য ডেকোরেশন করা হয়েছে। তো এখানে জীবিতমকে কাঁধে নিয়ে কিছুক্ষণ নাচ করা হবে, তারপর পুজো হবে। আর একটা কোশ্চেন দেখলাম অনেকেই লিখেছেন যে এটা কি দুর্গাপুজো হচ্ছে, কেরালায় কি দুর্গাপুজো এই সময়ে হয়? এটা কিন্তু দুর্গাপুজো নয়। বাঙালিদের যখন দুর্গাপুজো হয় কেরালাতেও কিন্তু সেই সময়েই দুর্গাপুজো হয়। তবে মূর্তি গড়ে প্যান্ডেল বানিয়ে আমাদের যেমন দুর্গাপুজো হয় কেরালায় কিন্তু তেমন হয় না। কেরালার যেখানে দুর্গা মন্দির আছে সেই মন্দিরগুলিতে নবরাত্রি পালন করা হয়। 9 দিন ধরে দেবীর 9 রূপের পুজো করা হয়। এইভাবে এখানকার দুর্গাপুজো হয়। তবে এখানে যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, ত্রিবান্দ্রম, কোচি, আরও অনেক জায়গায়, তারা সেখানে মূর্তি গড়ে প্যান্ডেল বানিয়ে পুজো করেন। এটা ভালো করে ক্লিয়ার না করলে আপনাদের মনে কোশ্চেন থেকেই যাবে তাহলে এখন এটা কি পুজো হচ্ছে, মানে দুর্গা মন্দিরে এখন কি উৎসব হচ্ছে। দুর্গাপুজো যদি না হয়ে থাকে তাহলে এটা কি? তো দেখুন, মালায়ালাম ক্যালেন্ডারে বৃশ্চিকম, কুম্ভম, মীনম আর মেডম এই 4টি মাস হচ্ছে উৎসবের মাস। এই 4টি মাসে বিভিন্ন মন্দিরে একটা বাৎসরিক উৎসব হয়। তো এটাও হচ্ছে একটা বাৎসরিক উৎসব। কার্তিকা নক্ষত্রতে প্রতি বছর এই উৎসবটা পড়ে। আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। চলুন এবার এই আনবলি অনুষ্ঠানটি এনজয় করি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই নাচটা করতে কতটা এনার্জির প্রয়োজন আর কতটা ব্যালেন্সের প্রয়োজন। আমাদের যেমন দুর্গাপূজায় ধুনুচি নাচ, ধর্মরাজ পুজোর সময় অনেক রকমের নাচ করা হয়, আবার চড়কের সময় কত রকমের কায়দা করে ঘোরানো হয়, সেই রকমই এটাও কিন্তু একটা এনার্জেটিক নাচ। এই নাচটা যারা করেন তারা কিন্তু বিশেষ ট্রেনিং প্রাপ্ত। মন্দিরের যারা পূজারী তারাই কিন্তু করেন, তবে সব পূজারী করতে পারেন না। যারা ট্রেনিং নিয়ে থাকেন এই নাচটা করার জন্যই তারাই করেন। আর ওই যে লম্বা লম্বা লাঠির ওপরে যে ছাতা ঘোরানো হচ্ছে সেটার জন্য কিন্তু পার্টিকুলার লোক আছেন, তারাই এই কাজগুলো করে থাকেন। আর আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ওই যে লম্বা লম্বা বাঁশগুলোতে যে ছাতার মতো দেওয়া রয়েছে, যে লোকগুলো ঘোরাচ্ছেন কন্টিনিউয়াসলি যে ওই 4 জনই ঘোরাচ্ছেন তা কিন্তু নয়, তাদের একটা দল আছে, তারা বদলে বদলে ঘোরাচ্ছেন। নাচ প্রদর্শন হয়ে গেল, এবার জীবিতমকে পুজো করা হবে। শুনতে পাচ্ছেন কিসের শব্দ বলুন তো? বাজি ফাটানোর।
এই পুজো শুরু হলো, পুজো অনেকক্ষণ ধরেই চলবে, আমরা বেশিক্ষণ থাকবো না। ঈশান আবার দেখি কোন দিকে গেল, ও ঠাম্মার সাথে আছে। তো চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। পরের ব্লগে আপনাদেরকে দেখাবো এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেইগুলো। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।